আসসালামু আলাইকুম সবাইকে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাবিনা মুনসুর, ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর এবং তোমাদের সবার বায়োলজি টিচার। আজকের ক্লাসে আমরা আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের অণুজীব চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট বা সবথেকে শুরুর টপিকটা পড়ব এবং এই টপিকটা কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা বোঝার জন্য, ভাইরাস বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাসে আমরা মেইনলি তিনটা টপিক কভার করব। একটা হচ্ছে ভাইরাসের আবিষ্কার। এই আবিষ্কার পোর্শন থেকে কিন্তু তোমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে, বোর্ড পরীক্ষায় অনেকগুলো এমসিকিউ আসে এবং তোমরা অনেকেই ভুল করে ফেলো। সো কেন এটা ভুল হয়? কারণ হচ্ছে এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, অনেক বিজ্ঞানীর নাম আছে, আমরা মিলিয়ে ফেলি। সো আমরা এটা একটা গল্পের মাধ্যমে পড়বো। এরপরের টপিক হচ্ছে ভাইরাসের বৈশিষ্ট্য। এই টপিকটা থেকে তোমাদের সিকিউ এমসিকিউ যে কোনোটাই আসতে পারে। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভাইরাসের গঠন। এই গঠনটাও কিন্তু তোমাদের সিকিউ এবং এমসিকিউ দুইটার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং এইখানে কিন্তু ভাইরাসের প্রকৃতি আছে, ভাইরাসের আকার আকৃতি আছে, এইগুলো হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সো আমি যখন পড়াবো আমি তোমাদেরকে এইটা আইডেন্টিফাই করে দিব কোন টপিকটা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকটা তোমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো চলো আমরা চলে যাই। তার আগে আমাকে একটু বলো, ভাইরাস পড়ার দরকারটা কি? সেই পিচ্চি একটা জিনিস, এই জিনিসটা আমাদেরকে কি এমন ক্ষতি করবে, তাই না? তোমরা অনেকেই যারা হচ্ছে 2020 সালের আগে আমরা এই চ্যাপ্টারটা পড়েছি, আমাদের কাছে মনে হয়েছে কি দরকার আজাইর এত পড়াশোনা করার। কিন্তু আমরা 2020 সালে কাকে পেয়েছি বলো তো? কোভিড ভাইরাস, তাই না? 2020 সালে আমরা কোভিড পেয়েছি। 2024 আমরা একজনের নাম শুনছি, মাঙ্কি পক্স। এই যে নামগুলা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এরা আসলে ছোট একটা জিনিস হলেও এরা কিন্তু পুরো পৃথিবীকে একদম নাড়ায় দিতে সক্ষম। ঠিক আছে? সো এই কারণে আমরা যদি সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকতে চাই, আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে জ্ঞান থাকা দরকার, যেন আমরা যে কোনো কিছুকে, যে কোনো একটা এপিডেমিক হোক, যে কোনো একটা প্যান্ডেমিক হোক, আমরা মোকাবেলা করতে পারি। সো চলো আজকে আমরা হচ্ছে ভাইরাস সম্পর্কে একটু পড়ি। ঠিক আছে? সো ভাইরাস, এখন তোমাকে আমি বলতেই পারি যে আচ্ছা বলো তো ভাইরাস আমরা কেন পড়ি, এটার ইম্পর্টেন্ট কি? আমি ডক্টর, আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে ভাইরাস পড়ার ইম্পর্টেন্স কি, আমি বলতে পারি যে হ্যাঁ, আমি হসপিটালে যতগুলো রোগী পাই তার মধ্যে অনেক রোগী আসে তারা হচ্ছে ভাইরাস ঘটিত রোগে ভর্তি। ঠিক আছে? সো এটা জানার ইম্পর্টেন্ট কি, আমরা জানি যে তোমরা অনেকে যারা ফার্মেসিতে গিয়ে বলো যে আমার জ্বর হচ্ছে, আমার এই হচ্ছে সেই হচ্ছে, আমাকে ওষুধ দেন, তোমাকে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে। বাট তোমাকে এটা বুঝতে হবে যে অ্যান্টিবায়োটিক খাই আমরা কিসের জন্য? ব্যাকটেরিয়া ঘটিত রোগের কারণে। আর ভাইরাস ঘটিত রোগে আমরা অ্যান্টিবায়োটিক খাই না। সো এই কারণে তোমার এটা অবশ্যই জানতে হবে কোনটা তোমার ভাইরাস ঘটিত রোগ, কোনটা তোমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবং এই জিনিসটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেক আসে, যে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। এটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো দেখো আমরা দেখতেই পাচ্ছি সবগুলাই আমাদের মোটামুটি পরিচিত। সাধারণ সর্দি, আমরা যে 2 দিন পর পর হাঁচি কাশি দেই, আমাদের নাক দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, ঠিক আছে, এটা কিন্তু কিসের জন্য হয়? এই ভাইরাসের কারণে হয়। ইনফ্লুয়েঞ্জা হয় ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ডেঙ্গু হয় ডেঙ্গি বা ফ্ল্যাভি ভাইরাসের কারণে, চিকুনগুনিয়া, জলাতঙ্ক হয় র্যাবিসের কারণে, গুটি বসন্ত, জল বসন্ত, বার্ড ফ্লু, ভাইরাল হেপাটাইটিস, কোভিড-19, মানে মোটামুটি কমন অনেক রোগের কারণ হচ্ছে কি এই ভাইরাস। সো এই কারণে এগুলো তোমার কিসের জন্য ইম্পর্টেন্ট? এগুলো তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউটা কি আসবে? যে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়। ঠিক আছে? এখন তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ভাইরাস ঘটিত রোগ কি শুধু মানুষেরই হয়, অ্যান্সার হচ্ছে না। ভাইরাস এত রেসিস্ট না, সে মানুষ, পশু পাখি, গাছপালা, ছত্রাক, মানে দুনিয়ার তাবৎ জিনিসকে আক্রমণ করে। মানে গরু, ভেড়া, মহিষ, ছাগল, ইঁদুর, মুরগি, গাছপালা, মোটামুটি সবাই ভাইরাসের কাছ থেকে কেউই সেফ না, মানে সবাই ভাইরাসকে ভয় পায়। ঠিক আছে? তো এখন দেখো তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে আচ্ছা আপু ভাইরাস কি? এই পরীক্ষা এটা কিসের জন্য আসে? ভাইরাস কাকে বলে, এটা তোমার কতে আসে যে ভাইরাস কি। সো তোমাকে সহজ ভাষায় যদি কেউ জিজ্ঞেস করে ভাইরাস কি, ভাইরাসকে এক কথায় বলবা ভাইরাস হচ্ছে রোগ সৃষ্টিকারী বস্তু। এখন বস্তু কেন? কারণ একটু পরেই আমরা পড়বো যে ভাইরাসকে আসলে আমরা জীবও বলতে পারি না, পুরোপুরি জড়ও বলতে পারি না, সেটাকে আমরা মোটামুটি বস্তু হিসেবে রেখেছি। এবং কেন রোগ সৃষ্টিকারী, এটার অ্যান্সার আগের স্লাইডেই তোমরা পেয়েছো। সে এতগুলা রোগ তৈরি করে এবং এর ইম্পর্টেন্ট কাজই হচ্ছে মানুষকে, পশু পাখিকে, গাছপালাকে অসুস্থ করে তোলা। এই কারণে এটাকে বলা হয়েছে রোগ সৃষ্টিকারী বস্তু।
এই ভাইরাস শব্দ হচ্ছে একটা ল্যাটিন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে বিষ। সে তো অবশ্যই বিষ। বিষ খেলে যেরকম মানুষ অসুস্থ হয়ে যায়, শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, ঠিক তেমনিভাবে ভাইরাস শরীরে ঢুকলেও হচ্ছে এরকম অসুস্থ হয়ে যায়। সো বিষও যা, ভাইরাসও তা। সো সেই অর্থে একে আমরা বিষও বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো, ভাইরাস তো অবশ্যই অনেক পিচ্ছি, একে তুমি খালি চোখে দেখতে পারবা না। আমরা সাধারণত ব্যাকটেরিয়াকে যে স্বাভাবিক মাইক্রোস্কোপগুলো আছে, সেই স্বাভাবিক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা ব্যাকটেরিয়াকে দেখতে পারি। বাট ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়া থেকেও ছোট। সো সে এতই ছোট, তাকে তুমি স্বাভাবিক মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পাবে না। তাকে দেখার জন্য আরও স্পেশাল ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। সো এই কারণে কখনো কখনো বলা হয় যে যেহেতু ভাইরাসকে তুমি স্বাভাবিক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পারো না, তার জন্য আরও আলট্রা মাইক্রোস্কোপ বা ইলেকট্রন মাইক্রোস্কোপ দরকার হয়। সো এই কারণে ভাইরাসকে অতি আণুবীক্ষণিক বা আলট্রা মাইক্রোস্কোপিক বলা হয়। সো এইখান থেকে এইটা যদি তুমি অ্যাড করো, তাহলে এটাও বলতে পারো যে ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক একটা রোগ সৃষ্টিকারী বস্তু। সো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার কিনা আপুকে একটু কমেন্টে জানিয়ে দাও। আর আমি অ্যাকচুয়ালি অনেক কিছুই ঢুকি নাই, তার আগে আমাকে একটু বলো আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ার কিনা। আমি আশা করব যে বোর্ডও ক্লিয়ার আছে, তোমরা আমার কথা স্পষ্ট শুনতেও পাচ্ছ। সো সবাই একটু বলে ফেলো যতটুকু পড়েছি ক্লিয়ার কিনা, ঠিক আছে? কমেন্টে জানিয়ে দাও। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টেই করে ফেলবা, আমি আশা করি অ্যান্সার করে দিব কোনো না কোনো সময়। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে ভাইরাস সম্পর্কে পড়বো। মানে আমরা সবসময় বিজ্ঞানীদের নাম পড়তে আমরা অনেক প্যারা খাই যে কি দরকার ছিল এত কিছু আবিষ্কার করার। বাট চিন্তা করো, তারা কিন্তু এক একটা কাজ করতে অনেক শ্রম দিয়েছে। সো তাদের নাম মনে রাখাও কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আচ্ছা, তাহলে দেখো, এই ভাইরাস নাম প্রবর্তন করেছেন বিজারিঙ্ক। ঠিক আছে, এখানে আমরা অনেক কিছু এখানে দেখব। এটা হচ্ছে তোমাদের কোথায় আসবে, গঠন টপিকে আসবে, বৈশিষ্ট্য টপিকে আসবে। কি টপিক, যে ভাইরাসের স্ট্রাকচারে কি থাকে। আমরা জানি যে ভাইরাসের ভিতরে একটা কেন্দ্রীয় বস্তু থাকে, সেটা নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, সেটা ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে। আমরা জানি মানুষ, ব্যাকটেরিয়া বা অনেক জীবের মধ্যেই ডিএনএ এবং আরএনএ দুইটাই থাকে। বাট ভাইরাস এতই ছোট, এর শরীরে হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ থাকবে, দুইটা কখনো একসাথে থাকবে না। এবং তার যে মাঝখানে কেন্দ্রীয় বস্তু আছে, সেটাকে প্রোটেক্ট করার জন্য বাইরে একটা আবরণ থাকে, সেটা হচ্ছে একটা প্রোটিন আবরণ, যাকে আমরা ক্যাপসিড বলি। একটু পর গঠন অংশে আমরা এটা অনেক ডিটেলে পড়বো, আমরা আস্তে আস্তে একটু বেসিকটা জানি, ঠিক আছে? এবং আরেকটা জিনিস একটু বলি, যে আমরা জানি যে কোনো জীব কি করে, যে কোনো জীবের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে সে মানে কোষ বিভাজনের মাধ্যমে হোক আর যে প্রক্রিয়াই হোক, নিষেকের মাধ্যমেই হোক, সে হচ্ছে নিজের প্রতিরূপ সৃষ্টি করে, সে হচ্ছে বাবু দেয়, সে হচ্ছে সংখ্যা মানে বাচ্চা কাচ্চা দেয়, তাই না? সো ঠিক তেমনিভাবে ভাইরাসেরও কিন্তু এরকম একটা বৈশিষ্ট্য আছে। সে কি করে, সে যখন বাইরে প্রকৃতিতে থাকে সে একদম জড়বস্তুর মতো আচরণ করে, কিন্তু যেই তুমি তাকে একটা জীবের ভিতরে ঢুকাবা, জীবদেহের ভিতরে ঢুকলে সে সংখ্যা বৃদ্ধি করবে এবং এর মাধ্যমে রোগ সৃষ্টি করে। ঠিক আছে, এইটাও কিন্তু আমরা তার বৈশিষ্ট্যের মধ্যে গিয়ে পড়বো, আমরা আস্তে 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 আগাচ্ছি, ঠিক আছে? সো এইখানে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ভাইরাসের একটা সুন্দর ডেফিনেশন দাও, ধরো কতে তুমি লিখে ফেলা যে ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক একটা জীব, যে হচ্ছে কি করে, যে হচ্ছে রোগ সৃষ্টি করে। কিন্তু তোমার যদি খতে আসে যে ভাইরাস বলতে কি বুঝো, তোমার কিন্তু ওই ডেফিনেশনটা উপযুক্ত না, মানে ওইটাতে তোমাকে 2 দিবে না। সো কখনো যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভাইরাস বলতে কি বুঝো, মানে তুমি ভাইরাস সম্পর্কে যা কিছু জানো সবকিছু একটু সুন্দর করে ব্যাখ্যা করবা। কি বলবা? প্রথম জিনিসটা হচ্ছে সে কি দিয়ে গঠিত। সে কেন্দ্রীয়তে কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, ডিএনএ আরএনএ থাকে, প্রোটিন আবরণ মানে তার বাইরে একটা আবরণ থাকে। এরপর খেয়াল করো এই জিনিসটা, ভাইরাসকে আমরা কি বলি, অকোষীয় বলি। কেন অকোষীয় বলি একটু পরে এটা ব্যাখ্যা করে দিব, যে একটা কোষে যে সকল বৈশিষ্ট্য থাকে, তার বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে, সে সংখ্যা বৃদ্ধি করে, অনেক বৈশিষ্ট্যই হচ্ছে ভাইরাসের মধ্যে থাকে না। তো এই কারণে ভাইরাসকে বলা হয় অকোষীয়। অতি আণুবীক্ষণিক কেন সেটাও আমরা বলে ফেলেছি, স্বাভাবিক মাইক্রোস্কোপে দেখা যায় না। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী বিশিষ্ট নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন থাকে, এবং এটা আমরা একটু পরেই পড়বো, আমি এখন পড়িয়ে দিচ্ছি এটা যেন তখন বুঝতে সমস্যা না হয়। বাধ্যতামূলক মানে কি, সে বাধ্য,
পরজীবী মানে কি, যে সে অ্যাকচুয়ালি একা একা বাঁচতে পারে না, আরেকজনের উপর নির্ভরশীল। সো আমরা অনেক পরজীবীকে দেখি যে তারা হচ্ছে কেমন, যে সে জীবদেহের বাইরেও সুন্দর মতো বাঁচে, আবার জীবদেহের ভিতরেও জীবের সাহায্যে বাঁচে। তার মানে সে হচ্ছে বাধ্য না, মানে সে জীবদেহে থাকলে তার আরামায়েশে কাটাই দিচ্ছে, তাকে তুমি বের করে দাও, সে স্বাধীনভাবে থাকতে পারবে, মানে সে তার জীবন ধারণের জন্য একটা অন্য জীবের উপর বাধ্য না। বাট এই লোক, এই ভাইরাস, সে হচ্ছে বাধ্য। তার যদি সংখ্যা বৃদ্ধি করতে হয়, তার যদি রোগ সৃষ্টি করতে হয়, তাকে অবশ্যই 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 কোনো না কোনো একটা জীবের ভিতর ঢুকতে হবে। সো এই কারণে সে হচ্ছে বাধ্য। সে যদি তার সংখ্যা বাড়াইতে হয়, তাকে অবশ্যই বাধ্য হয়ে সেই জীবের ভিতরেই ঢুকতে হবে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমি আমার ভাষায় বুঝাইলাম, পরীক্ষার খাতায় আবার এভাবে লিখিও না। ঠিক আছে, এবং আরেকটা জিনিস যেটা বললাম, যে সে জীবের ভিতরে সক্রিয় থাকে, রোগ সৃষ্টি করে, এবং জীবের বাইরে হচ্ছে নিষ্ক্রিয় থাকে। সো এই দেখো একটা সুন্দর ডেফিনেশন পেয়ে গেলাম। ভাইরাস হচ্ছে কি দিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে প্রোটিন আবরণ দিয়ে গঠিত অতি আণবিক্ষণিক বাধ্যতামূলক জীব, যা জীবের ভেতরে সক্রিয়, জীবের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। সো কখনো যদি পরীক্ষায় খতে বলে যে ভাইরাস বলতে কি বুঝো, বা কারো যদি মনে হয় যে না আমার অনেক টাইম আছে, আমি কতে এই ডেফিনেশন লিখবা, চেষ্টা করবে এই ডেফিনেশনটাই লিখে দিতে, তাহলে একদম ফুল মার্ক পেয়ে যাবা। সো এটা ক্লিয়ার কিনা আপুকে একটু জানাই দাও। আমরা চেষ্টা করবো আমরা বায়োলজিতে যাই পড়ি না কেন, কেন এই কথাটা পড়ছি, কেন এই কথাটা বলছে, আমরা যেন সেটা একটু ব্যাখ্যা করে করে পড়ি, তাহলে হচ্ছে আমাদের এই জিনিসগুলা মুখস্থ করতে হবে না, আমাদের এটা অটো মনে থাকবে। এখন আরেকটা প্রশ্ন, আমি কিন্তু তোমাদের ছোট ছোট প্রশ্নের অ্যান্সারগুলো স্লাইডেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে কেন ভাইরাসকে জীবাণু না বলে, অণুজীব না বলে বস্তু বলা হয়? একদম সহজ ভাষায়, ভাইরাস হচ্ছে অকোষীয়, তাই না? অকোষীয় মানে কি, যে তার মধ্যে কোষের জিনিসপত্র নাই, কোষের মতো সে সংখ্যা বৃদ্ধি করতে পারে না, অনেক সমস্যা, মানে সে মানে সিঙ্গেল ভাবে বা স্বাধীনভাবে সংখ্যা বৃদ্ধি করতে পারে না। এবং আরেকটা জিনিস চিন্তা করো, সে যখন জীবদেহের বাইরে যায়, সে হচ্ছে নিষ্ক্রিয় অবস্থা, একদম একটা রাসায়নিক পদার্থের মতো আচরণ করে। সো এই কারণে তাকে একেবারে সত্যিকার অর্থে আমরা অণুজীব বা মানে মাইক্রো অর্গানিজম বলতে পারি না, যেহেতু তার মধ্যে একটা জীব জীব ভাবও আছে। সো এই কারণে পুরোপুরি তাকে আমরা জীব হিসেবে আখ্যায়িত করতে পারছি না। সো সহজ ভাষায় বলে ফেলি যে ভাইরাস অকোষীয়। সো এটা যদি তোমার পরীক্ষায় আসে যে ভাইরাস অকোষীয় ব্যাখ্যা করো, ভাইরাস কেন জীবও নয় জড়ও নয় ব্যাখ্যা করো, অ্যান্সার হচ্ছে এইটা, যে সে কেন, সে কোষ দিয়ে গঠিত, কিন্তু মানে নর্মাল কোষের মধ্যে যে যে স্ট্রাকচার থাকে এর মধ্যে সেই স্ট্রাকচার নাই। নর্মাল কোষ স্বাধীনভাবে প্রজনন করতে পারে, এই বেটা পারে না। এরপর দেখো, আর সে জীব থেকে বের হয়ে গেলে একেবারে মরা, মানে রাসায়নিক বস্তুর মতো আচরণ করে। সেই কারণে ভাইরাসকে আমরা অকোষীয় বলতে পারি, ভাইরাসকে আমরা জীব না বলে, বা আমরা এটাকে অণুজীব না বলে আমরা বস্তু বলি। ঠিক আছে, ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। এই প্রশ্নটা মেইনলি কখনো কখনো আসলে ক্ষয়ের জন্য আসতে পারে। ঠিক আছে, ক্ষয়ের জন্য আমরা কিন্তু এখনো ঘয়ের অ্যান্সার পাই নাই। সো ঠিক আছে, এই জিনিসটা এখন তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে অকোষীয় কেন, এই আগের কথাটাই বললাম, যে আমরা জানি একটা কোষে কি থাকে, কোষে একটা কোষ ঝিল্লি থাকে, একটা নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, সাইটোপ্লাজম থাকে, রাইবোজোম থাকে, অনেক কিছু থাকে। এই লোকের তো কিছুই নাই, তাই না? কোষ ঝিল্লি থাকে না, সাইটোপ্লাজম থাকে না, কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, কিচ্ছু থাকে না। সো এই কারণে এটাকে আমরা অকোষীয় বলি। এবং আরেকটা তো বললাম যে সে স্বাধীনভাবে তার বাচ্চা কাচ্চা উৎপন্ন করতে পারে না। আচ্ছা, এখন হচ্ছে যে জিনিসটাতে তোমরা সবাই প্যারা খাও, কি প্যারা খাও, যে এত 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 ইনফরমেশন কেমনে মনে রাখবো, কেমনে মনে রাখবো? তোমরা হচ্ছে গল্প হিসেবে পড়বা, আমরা একটা গল্প হিসেবে পড়ি। ঠিক আছে, গল্পটা কি? আচ্ছা, আবিষ্কার, তোমরা কি আমাকে বলতে পারবা আবিষ্কার মানে কি? যে ধরলাম যে 1700 সালে ভাইরাস আবিষ্কার হয়েছে, তার মানে কি আগে ভাইরাস ছিলই না পৃথিবীতে, আগে মানুষের রোগ হইতোই না? নাকি অ্যান্সার হচ্ছে যে আগেও ভাইরাস ছিল, বাট এই যে ভাইরাস বলে কোনো কিছু একটা অস্তিত্ব আছে এইটা টের পেয়েছে? বিষয়টা হচ্ছে এরকম, যে ভাইরাস ঘটিত অনেক রোগ কিন্তু সেই আদিম কাল থেকে মানুষের হয়ে আসছে হয়ে আসছে হয়ে আসছে, বাট এটা যে ভাইরাসের কারণে হচ্ছে, বা এই রোগটা একটা সেই রোগ যে রোগ ভাইরাস ঘটিত, এগুলাকে আমরা আবিষ্কার মানে এইগুলাকে যখন আমরা বুঝতে পেরেছি, সেটাকে আমরা এখানে আবিষ্কার হিসেবে ধরছি। ঠিক আছে, সো বিষয়টা এরকম যে গুটি বসন্ত, এগুলো কিন্তু অনেক বিখ্যাত বিখ্যাত রোগ। তোমরা হচ্ছে আচ্ছা,
আমরা অনেক রোগের কথা জানি যে আগের কালে বিভিন্ন রোগে মহামারী হইতো, গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাইতো, মানুষ ভ্যানিশ হয়ে যাইতো। সো তার মানে হচ্ছে গুটি বসন্ত, পিত, জ্বর, এরকম বিখ্যাত বিখ্যাত রোগগুলো হচ্ছে অনেক আগে থেকেই পৃথিবীতে মানুষের ছিল, কিন্তু তখন তারা ডাক্তাররা আমাদের মতো এত এক্সপার্ট ছিল না, বা যা ডায়াগনোসিস করার পদ্ধতিও এত এক্সপার্ট ছিল না। সো তারা বুঝতেই পারতো না যে এটা একটা ভাইরাসের কারণে হচ্ছে। ঠিক আছে, সো কেউ যদি জিজ্ঞেস করে এখানে যত ভাইরাস ঘটিত রোগ আছে, সর্বপ্রথম কোন ভাইরাস ঘটিত রোগটার কথা মানুষ চিন্তা করেছে, সেইটা হচ্ছে কি আমাদের বসন্ত রোগ। ঠিক আছে, বসন্ত রোগ কে আবিষ্কার করে, মানে কে উল্লেখ করেছেন যে হ্যাঁ এরকম একটা রোগ আছে, ওই বসন্ত রোগের কথা উল্লেখ করেছেন এডওয়ার্ড জেনার। ঠিক আছে, তাহলে এডওয়ার্ড জেনার দেখো 1796 সালে কি করেছেন, 1796 সালে তিনি প্রথম ভাইরাস ঘটিত একটা রোগ বসন্ত রোগের কথা উল্লেখ করেন, কিন্তু তিনি কিন্তু ভাইরাস আবিষ্কার করেন না, তিনি জাস্ট রোগের কথা বলেছেন যে হ্যাঁ পৃথিবীতে এরকম অনেকগুলো রোগ আছে, তার মধ্যে বসন্ত রোগের কথা উনি বলেছেন। সো এটা হচ্ছে সর্বপ্রথম ভাইরাস ঘটিত প্রাণী রোগ, তাই না? বসন্ত রোগ তো যেহেতু প্রাণীতে হয়, তাহলে সর্বপ্রথম উদ্ভিদ কোনটা, মানে কোন উদ্ভিদ ভাইরাসের রোগটা হচ্ছে আবিষ্কৃত হয়, সেটা হচ্ছে টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাসের কথা। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস ঘটিত রোগ হচ্ছে কি টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, অ্যাডলফ মায়ার নামের একজন বিজ্ঞানী হচ্ছে তামাকের যে ছোপ ছোপ রোগ এটাকে টোবাকো মোজাইক হিসেবে উল্লেখ করেন। মানে ধরো এটা তামাক পাতা, এর এখানে এরকম এরকম ছোপ ছোপ দাগ হয়। সো আমরা জানি যে আমাদের যখন বিল্ডিং বানায়, বিল্ডিং এর ফ্লোরটা কি হয়, অনেকে মোজাইক করা থাকে, একটা ফ্লোরের মধ্যে হচ্ছে এরকম সুন্দর 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 দাগ দাগ থাকে। সো এখানেও যেহেতু এরকম দাগ দাগ হয়, রোগটার নাম দিয়েছে টোবাকো মোজাইক। ঠিক আছে, যে দেখো তিনি জাস্ট ভাইরাসও কিন্তু তিনি আবিষ্কার করেন না, তিনি কিন্তু জাস্ট রোগ হিসেবে আবিষ্কৃত বা উল্লেখ করেছেন। তাহলে এই দুইটা জিনিস জাস্ট মাথায় রাখো, সর্বপ্রথম ভাইরাস ঘটিত প্রাণী রোগ বা সর্বপ্রথম ভাইরাস ঘটিত রোগ হিসেবে উল্লেখ করা হয়েছিল বসন্ত রোগের কথা, যেটা করেছে এডওয়ার্ড জেনার, এবং সর্বপ্রথম উল্লিখিত ভাইরাস ঘটিত উদ্ভিদ রোগ হিসেবে উল্লেখ করা হয় টোবাকো মোজাইক রোগের কথা, যেটা করেছেন মায়ার বা অ্যাডলফ মায়ার। ঠিক আছে, সো আমরা উদ্ভিদ কোনটা, প্রাণী কোনটা, সর্বপ্রথম কোনটা, কোন বিজ্ঞানী করেছে, দেখো গল্প কিন্তু চলছে, গল্প চলছে। এরপর খেয়াল করো আইভানোভস্কি। আইভানোভস্কি এরা হচ্ছে রাশিয়ার বিজ্ঞানীদের, নাম দেখেই তুমি বুঝতে পারবা আইভানোভস্কি, মানে দস্তভস্ক, মানে এরকম নামগুলো থাকে। ঠিক আছে, সো নাম দেখেই বুঝতে পারবা সে কি করলো। তখন ধরো ব্যাকটেরিয়া জাতীয় রোগের কথা মোটামুটি আবিষ্কৃত হয়ে গেছে। সো সে একটা ফিল্টার বানাইলো, সেই ফিল্টারটা কি করে, আমরা কি করি যে ছাঁকনি দিয়ে ছাঁকে, তাই না? সেই ফিল্টারটাও হচ্ছে কি করে, ব্যাকটেরিয়াকে ধরে রাখে, ব্যাকটেরিয়াকে ফিল্টার করে আলাদা করে রাখে। তাহলে সে একটা ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করার পরও দেখলো যে না, এই টোবাকো মোজাইক রোগটা হচ্ছে। তার মানে সে কিন্তু প্রমাণ করে ফেলেছে কি, দেখো ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে সে ফিল্টার করার পরও দেখলো যে না, সুস্থ রোগে মানে সুস্থ গাছে তাও এই রোগটা হচ্ছে। তার মানে তো এইটা প্রুভ হয়ে গেছে যে এমন একটা জিনিসের কারণে এই টোবাকো মোজাইক রোগটা হয়, যে জিনিসটা ব্যাকটেরিয়া থেকেও পিচ্ছি এবং সেটা ব্যাকটেরিয়া না। সো এই রোগটাকেই তিনি তখন ভাইরাস হিসেবে উল্লেখিত করেন, কিন্তু তিনি কিন্তু তাও ভাইরাসকে দেখে নাই, মানে তার অস্তিত্বটা টের পাচ্ছে, মানে সে বুঝছে যে না, এটা ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে না, তার থেকে ছোট কিছু একটা দিয়ে হচ্ছে, এবং তখন তিনি সেটাকে হচ্ছে ভাইরাস হিসেবে বলেছেন। কিন্তু তিনি কিন্তু কোনো ভাইরাস চোখে দেখে নাই বা বের করতে পারে নাই। বাট এই আবিষ্কারটা যে করেছে, মানে মানুষের মাথায় এই চিন্তাটা দিয়েছে যে না, তোমরা এখন ব্যাকটেরিয়া নিয়ে পড়ে থাকলে হবে না, তোমাকে এখন আরো ক্ষুদ্র অবস্থায় চিন্তা করতে হবে। এই চিন্তাটা দেওয়ার জন্যই তাকে হচ্ছে ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে আইভানোভস্কি হচ্ছে ভাইরাসের আবিষ্কারক। ঠিক আছে, মানে চিহ্নিত করা হয়। তাহলে দেখো আমরা কিন্তু অনেকটুকু পড়ে ফেলেছি। এরপর দেখো আরেক বিজ্ঞানী বিজারিং হচ্ছে তখন কি করলেন, তিনি হচ্ছে টিএমভিকে, মানে যেহেতু সে আবিষ্কার করে ফেলেছে ভাইরাস, আর টিএম নামে টোবাকো মোজাইক একটা রোগ আছে, সো এইটাকে একত্রে বলেছেন টোবাকো মোজাইক ভাইরাসের কারণে টিএমভি রোগটা হয়। এরপর আরেক বিজ্ঞানী হচ্ছে ওয়াল্টার রিড, তিনি হচ্ছে পিত রোগের ভাইরাস আবিষ্কার করেন। আচ্ছা, আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, আরেকজন বিজ্ঞানী হচ্ছে একটু গুরুত্বপূর্ণ কাজ করেছে, সেটা হচ্ছে কি স্ট্যানলে। সেই সর্বপ্রথম স্ট্যানলে নামক বিজ্ঞানী সর্বপ্রথম ভাইরাসকে আলাদা করতে পেরেছেন, ভাইরাসকে একদম হাতে ধরে, মানে
চুপা মানে সে এতদিন চুপিয়ে চুপিয়ে ছিল, লুকিয়ে লুকিয়ে ছিল, সেই চুপা রুস্তমকে সে বের করে কেলাসিত করেছে, মানে একটা স্ট্রাকচার দিয়েছে। ঠিক আছে, এবং এটার কারণে কিন্তু তিনি নোবেল পুরস্কারও পেয়েছে। সো তোমরা কেউ যদি এরকম কোভিড ভাইরাসকেও স্ট্রাকচার দিয়ে দিতে পারো, তোমাদেরও কিন্তু নোবেল পাওয়ার চান্স আছে। সে কি করলো, ভাইরাস তো অনেক ছোট, তোমার কি মনে হয় তাকে স্ট্রাকচার দেওয়ার জন্য তাকে কম কষ্ট করতে হয়েছে? মানে বহুত কষ্ট করতে হয়েছে। সে 1 টন আক্রান্ত 1 টন তামাক পাতা থেকে ধরে 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 মাত্র 1 চামচ পরিমাণ ভাইরাসের ক্রিস্টাল সংগ্রহ করেন। ঠিক আছে, এরপর হচ্ছে ধরো দুনিয়াতে ভাইরাস যখন চলে আসছে, ভাইরাস এখন আমার চোখের সামনে দৃশ্যমান, সবাই এগুলো নিয়ে গবেষণা করা শুরু করলো যে কি এই ভাইরাস, বহুত জ্বালিয়েছিস আমাদেরকে, আজকে তোকে একদম ছিঁড়ে বিড়ে দেখবো কি করিস তুই। সো তখন ইংল্যান্ডের 2 জন বিজ্ঞানী হচ্ছে ব্যাডেন এবং পেরি, তারা কি করলো, তারা হচ্ছে ভাইরাস নিয়ে গবেষণা করতে করতে দেখলো যে ভাইরাস আসলে কি দিয়ে গঠিত। তাহলে আমরা যে এতক্ষণ পড়েছিলাম ভাইরাস নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে ক্যাপসিড দিয়ে গঠিত, প্রোটিন দিয়ে গঠিত, সেটা হচ্ছে এই ব্যাডেন এবং পেরি আবিষ্কার করেন বা ব্যাখ্যা করেন। পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাইরাস আবিষ্কার করেছেন, যেমন শেফারম্যান হচ্ছে সায়ানোফাস করেছেন। ঠিক আছে, সো এরপরে হচ্ছে দেখা গেল যে ভাইরাস সম্পর্কে অনেকেই অনেক ধরনের গবেষণা করলো, ভাইরাসের কি বৈশিষ্ট্য বিদ্যমান, ভাইরাস কেমন স্ট্রাকচার, সব কিছু নিয়ে। সো লোফ নামের একজন বিজ্ঞানী হচ্ছে, সো দেখো ভাইরাস যখন আবিষ্কার হয়ে গেছে, মানুষ কিন্তু নানা ধরনের গবেষণা শুরু করলো যে কে ভাইরাস, ভাইরাস দেখতে কেমন, ভাইরাসের গঠন কেমন, ভাইরাস রাসায়নিকভাবে কেমন। সো তখন দেখা গেল যে কিছু কিছু বিজ্ঞানী দেখলো যে ভাইরাসের মধ্যে কিছু জীবের বৈশিষ্ট্য আছে, মানে আমরা যারা জীববিজ্ঞানী আর যারা হচ্ছে কেমিস্ট্রিতে পড়াশোনা করে জড়বিজ্ঞানী, তারা কি করলো, তারা দেখলো যে না ভাইরাস তো জ্বরের মতো বৈশিষ্ট্য, মানে ভাইরাসকে নিয়ে দুই পক্ষ টানাটানি শুরু করলো। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে লোক বলল যে না, তোমরা এখানে মারামারি করে কোনো লাভ নাই, ভাইরাস জীবও না জড়ও না, ভাইরাস ভাইরাসই, মানে সে একদম ইউনিক, তার মতো কিচ্ছু না। তুমি যদি চাও তাকে বলতে পারো যে ভাইরাস জীব এবং জড় এই দুইটার মাঝামাঝি একটা বস্তু, ভাইরাস জীব এবং জড়ের সেতু বন্ধন। এবং এই কথাটা কিন্তু কখনো কখনো ঘটে আসে যে ব্যাখ্যা করো ভাইরাস হচ্ছে জীব এবং জড়ের সেতু বন্ধন, বা ব্যাখ্যা করো ভাইরাস ভাইরাসই, তখন তোমাকে কি বলতে হবে যে হ্যাঁ ভাইরাসের কিছু জড় বৈশিষ্ট্য আছে, ভাইরাসের কিছু জীব বৈশিষ্ট্য আছে, জড় বৈশিষ্ট্য হচ্ছে এই 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 এই, জীব বৈশিষ্ট্য হচ্ছে এই 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 এই। যেহেতু ভাইরাসের মধ্যে 2 ধরনের বৈশিষ্ট্যই আছে, তাই সে পুরোপুরি কোনোটাই না, সে একদম ইউনিক একটা কিছু। এটার অ্যান্সার কিভাবে লিখবো আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, আর এখানে আরেকজন বিজ্ঞানী হচ্ছে গেল আমাদের ভয়ঙ্কর একটা জিনিস HIV এইডস, যাকে আমরা অনেক ভয় পাই, সেইটা আবিষ্কার করেছেন। আমি মনে করতাম এইভাবে যে এইডস হইলে তো মানুষ মরে গেল, সো এখান থেকে গেল হচ্ছে এইডস আবিষ্কার করেছেন, মানে HIV ভাইরাস আবিষ্কার করেছেন। ঠিক আছে, সো ক্লিয়ার কিনা? আমরা হচ্ছে গল্প করে করে কিন্তু ভাইরাসের আবিষ্কার প্রায় করে ফেলেছি। ঠিক আছে, এবং সর্বশেষে হচ্ছে কি এখানে অনেক বিজ্ঞানীর নামই আছে যে অল্টার কি করেছেন, হেপাটাইটিস সি। হেপাটাইটিসকে কেন নীরব ঘাতক ব্যাধি বলা হয়, এটা আমি হেপাটাইটিসের যে ক্লাসটা আছে সেখানে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপরে হচ্ছে ব্যাডেন পেরি হচ্ছে রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন, এটা তো বললাম। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 2019 সালে আমাদের সেই ডেঞ্জারাস নোভেল করোনা ভাইরাস আবিষ্কার করা হয়, এবং 5000 ধরনের ভাইরাসের বর্ণনা বর্তমান সময় পর্যন্ত হয়েছে। দেখা যাবে তোমরা যখন বড় হবা, 40-50 বছর বয়স হবে, তখন এটা হয়তো 5000 থেকে 6, 7, 8, 9, 10,000ও হয়ে যেতে পারে, বলা যায় না। বিজ্ঞানীদের উপর ডিপেন্ড করছে যে কতগুলা রোগ আমরা আবিষ্কার করতে পারবো, কত ধরনের ভাইরাস আবিষ্কার করতে পারবো। দেখা যায় যে আসলে এখনই 1000 কোটি ভাইরাস আছে, বাট এগুলাকে আবিষ্কার করতে করতে আরো কয়েক হাজার বছর লেগে গেল। ঠিক আছে, সো আমরা চাই না মানুষের এত রোগটোগ হোক, আমরা হচ্ছে আমাদের পড়াশোনায় ফিরে আসি। এখন তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে ভাইরাস কই থাকে, ভাইরাস আমার তোমার মতো এত ঢং করে না, সে সব জায়গায় থাকে। তাকে তুমি হচ্ছে যেই জায়গায় রাখবা, জীবের ভিতরে, রাস্তা ঘাটে, যেখানে সেখানে, মানে সে সব জায়গায় থাকে। তাহলে সে যখন একটা জীবের শরীরে থাকে, সে একদম জীব হিসেবে আচরণ করে। কোথায় থাকতে পারে? উদ্ভিদের শরীরে থাকতে পারে, প্রাণীর শরীরে থাকতে পারে, ব্যাকটেরিয়ার শরীরে থাকতে পারে, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, মানে পরজীবী টরজীবী থেকে শুরু করে সে সবার শরীরেই থাকতে পারে, কারণ সে এত পিচ্ছি, দেখা যায় আরেক পরজীবীর ভিতরেও সে থেকে যাইতে পারে। ঠিক আছে, এবং তখন সে কি অবস্থান
করে, সক্রিয় হিসেবে অবস্থান করে। আর এছাড়া তাকে তুমি জীবদেহ থেকে বের করে মাটি, বাতাস, পানি মানে দুনিয়ার সব জায়গায় সে থাকে। তার মানে আমরা যেরকম যে সব কিছু খাই তাকে যেরকম আমরা সর্বভুক বলি, সেরকম যে সব জায়গায় থাকে তাকে তোমরা সর্বথাকুক বলতে পারো এই ভাইরাসের মতো। ঠিক আছে? তো কেউ যদি জিজ্ঞেস করে ভাইরাস কই থাকে, তুমি বলবে যে ভাইরাস কই থাকে না, দুনিয়ার সব জায়গায় ভাইরাস থাকে। ক্লিয়ার কিনা বলো তো? আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে তাহলে কেউ যদি জিজ্ঞেস করে কই থাকে, তাহলে জীবজড় পরিবেশের সব জায়গায় সে থাকে। এবং খেয়াল করো মানে ভাইরাস কি শুধু অল্প পরিমাণে মোটেও না, 1 চামচ সমুদ্রের প্রাণীতে 1 মিলিয়ন ভাইরাস থাকে। জাস্ট কল্পনা করে দেখো ভাইরাস কত বেশি পরিমাণ আছে পৃথিবীতে এবং সে কত পিচ্চি সাইজের। ঠিক আছে? এখন তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আচ্ছা আপু ভাইরাস নিয়ে আমার অনেক আগ্রহ, আমি ভাইরাস নিয়ে পড়াশোনা করতে চাই বড় হয়ে, তাহলে কি করব? তোমাদের জন্য সুখবর হচ্ছে যারা ভাইরাস নিয়ে পড়াশোনা করে, আমাদের মেডিকেল সায়েন্সেই হচ্ছে একটা সাবজেক্ট আছে মাইক্রোবায়োলজি, যেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট এগুলো নিয়ে আলোচনা করা হয়। আবার তারই একটা অংশ হিসেবে মানে তারই ভাই হিসেবে আরেকটা ব্রাঞ্চ আছে ভাইরোলজি, যে হচ্ছে এরকম ভাইরাস নিয়ে আলোচনা করে। ঠিক আছে? কি আলোচনা করে ভাইরোলজিতে? ভাইরাসের আকার কেমন, ভাইরাসের গঠন কেমন, সে কিভাবে সংখ্যা বৃদ্ধি করে, কিভাবে রোগ সৃষ্টি করে, রোগ কেমনে হয়, রোগের লক্ষণ কি, রোগ কিভাবে নির্ণয় করা হয়, রোগের প্রতিকার করা হয়, এই সব কিছু হচ্ছে ভাইরোলজিতে হয়। এবং আরেকটা জিনিস একটু বলে ফেলি, এইখানে 2 জায়গায় 2টা টপিক। এক জায়গায় বলেছিলাম যে আইভানোভস্কি হচ্ছে আবিষ্কারক আর স্ট্যানলে হচ্ছে ভাইরোলজির জনক। সো তোমরা সবসময় ভাবো যে যেই আবিষ্কার করেছে সেই মনে হয় জনক, ব্যাপারটা তার নাম না। আইভানোভস্কিকে আমরা আবিষ্কারক হিসেবে বলি। আর স্ট্যানলি কি করেছে বলতো? স্ট্যানলি কিন্তু মেইনলি টোবাকো মোজাইক ভাইরাসকে পৃথক করেছিল, কেলাসিত করেছিল, তাই না? সো এই কারণে তাকেই হচ্ছে জনক বলা হয়। সো খেয়াল করো আমরা কিন্তু অনেকগুলা এমসিকিউ সহজে পড়ার একটা ছোটখাটো গল্পের মতো পড়ে ফেললাম। তো সবাই আমাকে একটু বলে ফেলো এই টপিকগুলা ক্লিয়ার কিনা। আমার মনে হয় আমি যেভাবে পড়াচ্ছি এভাবে যদি একটু গল্প গল্প করে পড়ো মোটামুটি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো এরপর দেখো সাইজ। আমরা অলরেডি বলেই ফেলেছি সে এতই পিচ্ছি, এতই পিচ্ছি, এতই পিচ্ছি, তাকে তুমি খালি চোখে দেখতে পারবে না, তাকে দেখার জন্য তোমার ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের মতো লাগবে। এবার তার নর্মাল সাইজ কত হয়? সে হচ্ছে 8 থেকে 300 ন্যানোমিটারের মধ্যে হয়। সো এর মধ্যে ধরো একটা পিচ্চি ভাইরাস হচ্ছে তোমার পোলিও ভাইরাস, সে 12 ন্যানোমিটার। আর তামাকের মোজাইক ভাইরাস সে কিন্তু অনেক বড় সাইজ, সে হচ্ছে 300 ন্যানোমিটার। সেরকম প্রশ্ন আসতেই পারে যে একটা নিচের কোন ভাইরাসটির সাইজ বড়, তাহলে তামাকের মোজাইক ভাইরাস। কোনটা ছোট ভাইরাস? পোলিও ভাইরাস। ঠিক আছে? এরপরে হচ্ছে দেখো গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাসকে বলা হয় সব থেকে ক্ষুদ্র ভাইরাস, এবং ভ্যাকসিনিয়া ভ্যারিলের এরাও মোটামুটি বড়। ঠিক আছে? সো এখানে তোমাকে জানতে হবে যে কোনটার সাইজ কেমন, কোনটার সাইজ কেমন, জাস্ট বেসিক জানা যে বড় কোনটা ছোট কোনটা। ঠিক আছে? পোলিও ছোট আর হচ্ছে টিএমভি বড়। আচ্ছা, সো এগুলা হচ্ছে তোমার কিসের জন্য আসে? এগুলা হচ্ছে তোমার এমসিকিউর জন্য আসে। বাট এই চ্যাপ্টার থেকে এমসিকিউ দেওয়ার এত টপিক আছে, এই টপিক থেকে খুব একটা আসে না, তাও একবার জাস্ট দেখে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আকৃতি। এখানে হচ্ছে আমি কখনোই বলবো না যে কোনটার আকৃতি কেমন মুখস্থ করো, তোমাদের টাস্ক হচ্ছে কি আকৃতিটা পড়ার জন্য ভাইরাসটাকে একবার দেখা। এই যে দেখো টিএমভি দেখেই বুঝতে পারছো এটা দণ্ডাকার হবে, চোখের মধ্যে ভাসবা টিএমভি দেখতে কেমন। ইনফ্লুয়েঞ্জা দেখো এটা একটা গোল গোল ডিমের মতো, এভাবে দেখে ফেলবা। এরপর দেখো T2, আমরা নর্মালি এরকম ব্যাঙাচি দেখতাম কমা আকৃতির, তাই না? সো এটা কিছুটা ব্যাঙাচির মতো দেখতে। এই যে দেখো HIV গোলাকার দেখতে, ইবোলাটা কিরকম একটা সিলিন্ডার আকৃতির দেখতে। সো এই যে এই ছবিটা চোখের মধ্যে ভাসাবা যে টিএমভি কেমন ছিল, টিআইভি কেমন ছিল, HIV কেমন ছিল, ইবোলা কেমন ছিল। এইটার কাজ হচ্ছে তোমার চোখ দিয়ে দেখা। যে জিনিসটা তুমি ভিজুয়ালাইজ করবা সেটা তোমার করে মুখস্থ করার কোনো দরকার নাই, মুখস্থ তুমি অন্য বিষয় করো। ঠিক আছে? এরপর দেখো ভ্যাকসিনিয়া ভাইরাস, কি সুন্দর পাউরুটির মতো চ্যাপ্টা। কোভিড ভাইরাস তো সবাই দেখার কথা। পোলিও কেমন, অ্যাডিনো ভাইরাস কেমন, জাস্ট ছবিগুলো দেখে রাখবা। ঠিক আছে? তাইলেই হবে।
আচ্ছা, সো এখানে আমরা ভাইরাসের প্রকৃতির এই জিনিসটা তো অলরেডি বলে ফেলেছি। এইটা কিন্তু তোমার আসে, পরীক্ষায় আসে যে ভাইরাসের মানে বলেছি ঘতে তোমার আসবে কি আসবে, যে ভাইরাস ভাইরাসই ব্যাখ্যা করো, ভাইরাস জীব এবং জ্বরের সেতু বন্ধন ব্যাখ্যা করো। সো এই প্রশ্নের অ্যান্সার তোমরা কিভাবে লিখবা, ঠিক আছে? সো আমরা জানি যে একটা ভাইরাস সে যখন হচ্ছে পরিবেশে থাকে সে তখন একটা জ্বরের মতো আচরণ করে, আর সে যখন একটা জীবের ভেতরে ঢুকে সে তখন জীবের ন্যায় আচরণ করে। সো আমরা যেহেতু দেখতে পাচ্ছি সে জীব এবং জ্বর উভয়টার মতোই কাজ করে, সো এটাকে আমরা বলতে পারি যে সে একটা মধ্যবর্তী পর্যায়ে। সো আমি যেই জিনিসটা ব্যাখ্যা করলাম তোমাকে, এই বিজ্ঞানী সালে হচ্ছে এটা আগেই ব্যাখ্যা করেছে যে সে হচ্ছে দুইজনের একটা মধ্যবর্তী পর্যায়। সো চলো আমরা এখন ভাইরাসের এই দুইটা বৈশিষ্ট্যকে পড়বো, যে কি কি হচ্ছে তার জড় রাসায়নিক বৈশিষ্ট্য আর কি কি হচ্ছে তার জীব বৈশিষ্ট্য। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, সে যখন পরিবেশে থাকে তখন সে কেমিস্ট্রির যে স্ট্রাকচার টপিকগুলো পড়ি সেই বৈশিষ্ট্য দেখা যায়, তখন সেগুলো হচ্ছে তার জড় রাসায়নিক বৈশিষ্ট্য। আর সে যখন একটা জীব দেহে ঢুকে, জীব দেহে যখন প্রবেশ করে তখন যে বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা হচ্ছে তার জীবীয় বৈশিষ্ট্য। সো চলো আমরা এখন একটা 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 করে হচ্ছে দেখি বৈশিষ্ট্যগুলা। তাইলে জড় রাসায়নিক প্রথমটাই হচ্ছে সে অকোষীয়, মানে একটা কোষের মধ্যে যে সকল স্ট্রাকচার থাকে সেটা নাই। অতি আণুবীক্ষণিক, আমরা জানি জীবকে তুমি মোটামুটি অনুবীক্ষণ যন্ত্র হইলেও দেখতে পারবা, বাট তাকে তুমি কখনোই দেখতে পারবা না। এরপর খেয়াল করো সে খাবার দাবার খায় না, তাই না? সে খাবার খায় না, তার আমাদের যেরকম আমরা খাবার খাই পরিপাক করি এ কিছুই করে না, এবং তার কোনো বিপাকীয় এনজাইম মানে খাবার টাবার ভাঙতে যে এনজাইম দরকার হয় এগুলাও তার কিছু নাই। এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সে মানে সে সংখ্যা বৃদ্ধি করতে পারে, কিন্তু সেটার জন্য কি দরকার হয়? পরাধীনতা দরকার হয়, আরেকজনের সাহায্য দরকার হয়। সো এই কারণে বলা হয়েছে সে স্বাধীনভাবে সংখ্যা বৃদ্ধি করতে বা প্রজনন করতে পারে না। এরপর দেখো ব্যাকটেরিয়ারোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য নয়। আমরা তো অলরেডি দেখেই ফেলেছিলাম একজন বিজ্ঞানী কি করেছিল, ব্যাকটেরিয়ারোধক ফিল্টার বানিয়েছিল এবং তারপরও দেখা গেছে যে না, তাও বড় ভাইরাস রোগটা হচ্ছে। সো এই কারণে এটাকে বলা হয়েছে যে ব্যাকটেরিয়ারোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য নয়। এরপর খেয়াল করো আমরা রসায়ন চ্যাপ্টারে কিছু জিনিস পড়তাম যে বিভিন্ন ধরনের পদার্থকে এই কাজগুলো করা যায়। আমরা জানি বিভিন্ন পদার্থকে তুমি কেলাসিত করতে পারবা, সেন্ট্রিফিউজ করতে পারবা, মানে ব্যাপন, সাসপেনশন, তলানীকরণ, এগুলো তো আমরা রসায়নে পড়ি। তাহলে রসায়নের টপিকগুলো হওয়ার কথা একটা কেমিক্যাল সাবস্টেন্সের সাথে। সো যেহেতু এই বিষয়গুলো তোমার ভাইরাসের সাথে হচ্ছে, সো এই কারণে ভাইরাসকে তুমি জ্বর বলতে পারো। এরপর ভাইরাস হচ্ছে রাসায়নিক মানে শরীর থেকে যখন বের করে দিবা সে একদম নিষ্ক্রিয় থাকবে, তার মধ্যে কোনো কিছুই হবে না, সো এই কারণেও বলতে পারো। এবং আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাস কিন্তু আমরা যেরকম ছোট থেকে বড় হই, ভাইরাস কিন্তু কখনোই সাইজে ছোট থেকে বড় হয় না, এবং সে পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। সাড়া দেয় না বিষয়টা কি, যে ধরো বাইরে অনেক গরম, আমি করছি, আমার ঠান্ডা, আমি এভাবে কুচকায় যাচ্ছি, তাকে তুমি রোদে রাখো, আগুনে পোড়াও, যাই করো না কেন সে একেবারে তার মতোই থাকবে, তার মধ্যে কোনো চেঞ্জ হবে না। এবং এখানে হচ্ছে অত স্ট্রাকচার নেই, আমাদের যেরকম জিন আছে, আমাদের যেরকম মাইটোকন্ড্রিয়া সেল আছে, নিউক্লিয়াস আছে, এরকম কঠিন কঠিন স্ট্রাকচার কোনোটাই তার বডিতে নাই। এরপর দেখো যে জিনিসটা বললাম যে তাকে তুমি কিছু দিয়ে মারতে পারবে না, তাকে তুমি অ্যাসিড, ক্ষার, লবণ, অ্যান্টিবায়োটিক, মানে সে এমন একটা জিনিস যে তাকে মারা খুবই টাফ, খুবই ডেঞ্জারাস, ঠিক আছে? সো ওইগুলা ছিল তার জড় বৈশিষ্ট্য। এখন আমরা দেখবো তার জীবীয় বৈশিষ্ট্য কি কি আছে। তাহলে প্রথম জিনিসটা হচ্ছে আমরা জানি একটা জ্বর কখনোই সংখ্যা বৃদ্ধি করতে পারবে না, বাট তুমি যদি একটা ভাইরাসকে একটা জীবের ভিতরে একটু উপযুক্ত পরিবেশ দাও সে কিন্তু সেকেন্ডে সেকেন্ডে সংখ্যা বাড়াবে, যেটাকে আমরা সংখ্যা বৃদ্ধি বা মাল্টিপ্লিকেশন বলি। এরপর দেখো এবং সে কি করে, সে তার অনুরূপ তৈরি করতে পারে, মানে একটা ভাইরাস থেকে আর তার মতো আরেকটা ভাইরাস উৎপন্ন হবে সে যখন সংখ্যা বৃদ্ধি হবে করবে। এরপর আমরা জানি যে ডিএনএ এবং আরএনএ কে আমরা কি বলি, জেনেটিক বস্তু হিসেবে জানি, যেহেতু ভাইরাসের মধ্যে ডিএনএ আরএনএ আছে, সো এটাও কিন্তু তার জড় বৈশিষ্ট্য। এরপর দেখো সে সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। আমি কিন্তু তিনটা টপিকই বুঝিয়েছি। পরজীবী মানে সে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, বাধ্যতামূলক মানে হচ্ছে সবসময় ডিপেন্ডেন্ট, মানে সে যদি সংখ্যা বৃদ্ধি করতে চায় তাকে মাস্ট আরেকজনের হেল্প নিতে হবে। আর সুনির্দিষ্টভাবে মানে হচ্ছে যে কিছু কিছু ভাইরাস উদ্ভিদকে আক্রমণ করে, কিছু কিছু ভাইরাস প্রাণীকে আক্রমণ করে, কিছু কিছু ভাইরাস হচ্ছে সায়ানোফাসকে মানে সায়ানোব্যাকটেরিয়াকে আক্রমণ করে, কিছু কিছু ভাইরাস ছত্রাককে আক্রমণ করে। তার মানে সে কে কার ভিতর ঢুকবে, কে কার মধ্যে সংখ্যা বৃদ্ধি করবে সেটা হচ্ছে সুনির্দিষ্ট হওয়া।
সো এই কারণে এটাকে বলা হয় সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা, এরপর দেখো ভাইরাসের পরিব্যাপ্তি ঘটাতে এবং প্রকরণ তৈরি করতে সক্ষম। তাহলে তোমাকে জানতে হবে হোয়াট ইজ পরিব্যক্তি, হোয়াট ইজ প্রকরণ। জাস্ট মাথায় রাখো, ধরো এটা হচ্ছে ভাইরাসের একটা নিউক্লিক অ্যাসিড ডিএনএ। তো কোনো কারণে এখানে হচ্ছে কি হইলো, এখানে কোনো কারণে একটু চেঞ্জ হয়ে গেল, এই জায়গায় চেঞ্জ হয়ে গেল। তাহলে যখন একটা ভাইরাসের ডিএনএ বা আরএনএ অর্থাৎ নিউক্লিক অ্যাসিডের মধ্যে একটা পার্মানেন্ট চেঞ্জ হবে, তাই না? আমি সহজে বলে দিচ্ছি, ধরো ডিএনএ এর মধ্যে চেঞ্জ, ঠিক আছে, সেইটাকে আমরা বলবো হচ্ছে পরিব্যক্তি বা মিউটেশন। এবং এই ডিএনএ বা তার নিউক্লিক অ্যাসিডের চেঞ্জের কারণে কিন্তু তার বৈশিষ্ট্যও চেঞ্জ হবে। তাহলে এর ফলে তার যে বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন হবে, এটাকে আমরা বলবো হচ্ছে কি প্রকরণ, ঠিক আছে। এবং এই পরিবর্তন হওয়াটা কিন্তু আমাদের জন্য আরো খারাপ। তোমরা দেখেছো নিশ্চয়ই যে কোভিড ভাইরাস হচ্ছে এরকম বারবার মিউটেশন করে করে চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু তাকে ধরতে পারছিলাম না, মানে নতুন নতুন ইয়া হচ্ছে। এবং এইসব কারণে কিন্তু সে কি করতে পারে, অভিযোজন ক্ষমতা আছে। মানে এই যে একটা ভাইরাসকে মারার জন্য তুমি কিছু একটা আবিষ্কার করলে, সে ঠুস করে চেহারা চেঞ্জ করে সে অভিযোজন করে ফেলবে। সো এটা কিন্তু একটা জ্বর কখনোই পারতো না। এবং এই জিনিসটাকে আবার এখানে বলেছে যে তাদের জিনের মধ্যে কি হয়, পুনর্বিন্যাস ঘটে। সো এই কারণে, হ্যাঁ, যেমন নভেল করোনা ভাইরাসের মধ্যে ডিলেশন হয়েছিল, মানে সে কেটে ছেটে চেঞ্জ করে ফেলছিল, এর ফলে কিন্তু তার কি হয়েছিল, নতুন নতুন প্রকরণ তৈরি হয়েছিল। সো ঠিক আছে, সেখানে বুঝতেই পারছো যে ভাইরাস হচ্ছে এমন একটা জিনিস যার হচ্ছে জীব বৈশিষ্ট্য এবং জড় বৈশিষ্ট্য দুইটাই আছে। এবং যারা হচ্ছে তোমার প্রাণ রসায়নবিদ, মানে যারা হচ্ছে তোমার কেমিস্ট্রি নিয়ে আলোচনা করে, যারা হচ্ছে বায়োকেমিস্ট্রি নিয়ে আলোচনা করে, তারা তার জড় বৈশিষ্ট্যকে ইম্পর্টেন্ট দেয়। আর যারা জীববিজ্ঞানী তারা হচ্ছে তার জীবীয় বৈশিষ্ট্যকে প্রাধান্য দেয়। তো তোমাকে যদি কখনো পরীক্ষায় বলে যে তুমি ব্যাখ্যা করো যে ভাইরাস হচ্ছে এক ভাইরাসই, বা ভাইরাস হচ্ছে জড় এবং জীবের মধ্যবর্তী কিছু, তাহলে তুমি ফার্স্টে জীব বৈশিষ্ট্য লিখবা, এরপর জড় বৈশিষ্ট্য লিখবা, এরপর বলবা যে যেহেতু এর মধ্যে দুইটাই আছে এবং সে পুরোপুরিভাবে কোনোটাই না, সেটাকে আমরা মধ্যবর্তী কিছু বলতে পারি। এবং এর বৈশিষ্ট্য যেহেতু ইউনিক, শুধুমাত্র ভাইরাসের এই বৈশিষ্ট্য দেখা যায়, তো এই কারণে বলতেই পারি ভাইরাস ভাইরাসই, ঠিক আছে। আচ্ছা, সো বুঝতেই পারছো আমরা এতক্ষণ একটা কয় নাম্বারের প্রশ্ন পড়ে ফেলেছি, একটা ঘ বা 4 নাম্বারের প্রশ্ন পড়ে ফেলেছি। সবাই আমাকে একটু বলে ফেলো এই টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। কারো যদি কোনো ধরনের কনফিউশন থাকে কমেন্টে জানিয়ে দাও, আমি ওইগুলা অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে। সবাই একটু ধীরে ধীরে বলে ফেলো এটা যদি পরীক্ষায় আসে 4-এ 4 পাওয়া পসিবল কিনা। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভাইরাসের গঠন। এই ভাইরাসের গঠনটা তোমার গতে আসে, ভাইরাসের গঠন থেকে তোমার এমসিকিউ আসে। সো যে কোনো কিছুর গঠনকে আমরা দুই ভাগে বলতে পারি, একটা হচ্ছে ভৌত গঠন, একটা হচ্ছে রাসায়নিক গঠন। ভৌত গঠন মানে তার স্ট্রাকচার কেমন, সে দেখতে কেমন। আর রাসায়নিক গঠন মানে সে অ্যাকচুয়ালি কি ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, ঠিক আছে। আমরা মেইনলি যদি গঠন বলে দুইটা নিয়েই চিন্তা করব। তাহলে ভৌত গঠন যদি চিন্তা করি যে তার কি আছে, তার হচ্ছে মাঝখানে একটা কেন্দ্রীয় বস্তু আছে। কেন্দ্রীয় মানে কি, সে মাঝ বরাবর থাকে, তাই না? অবশ্যই, তাহলে সে মাঝ বরাবর যে থাকে সেটা কেন্দ্রীয় বস্তু। সে কি হইতে পারে, সে হচ্ছে নর্মালি নিউক্লিক অ্যাসিড, হয় ডিএনএ অথবা আরএনএ, কিন্তু দুইটা কখনোই একসাথে অবস্থান করবে না, ঠিক আছে। এবং আমরা যেরকম ব্যাকটেরিয়াতে পড়েছিলাম যে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসটা যেই জায়গায় থাকে সেটাকে আমরা নিউক্লিয়েড বলি। সো এইটার নিউক্লিয় বস্তুটাকেও তুমি নিউক্লিয়েডের সাথে তুলনা করতে পারো। আচ্ছা, এরপর ক্যাপসিড। আমরা ধরো এখানে পড়ে ফেলেছি এটা কেন্দ্রীয় বস্তু, কেন্দ্রীয় বস্তুর বাইরে হচ্ছে একটা কি থাকে, তাকে ঘিরে একটা প্রোটিন আবরণ থাকে, ঠিক আছে। এরপর একটা জিনিস বললো যে ক্যাপসিড প্রোটিন অণুর বিন্যাসে হচ্ছে তার আকার আকৃতি নির্ণয় করে। এটা তো একদম কমন সেন্স। এই ক্যাপসিডটা যদি তোমার 4 কোণা হয়, ভাইরাসটা হচ্ছে 4 কোণা। ক্যাপসিডটা যদি গোল্লা হয়, ভাইরাসটা গোল্লা। ক্যাপসিডটা যদি ডিমের মতো হয়, তাহলে ভাইরাসটা ডিমের মতো। ক্যাপসিড যদি এরকম লাঠির দণ্ডাকৃতির হয়, তাহলে এরকম, ঠিক আছে। তো ক্যাপসিড অণুর বা প্রোটিনগুলা কিভাবে সজ্জিত আছে সেইটার উপর ডিপেন্ড করেই হচ্ছে ভাইরাসের আকার আকৃতি ডিপেন্ড করবে। সে কখনো দণ্ডাকৃতির, হেলিক্স হইতে পারে, ঠিক আছে। নর্মালি হচ্ছে যে দণ্ডাকৃতির তাকে আমরা হেলিকাল বলি, আর যে হচ্ছে গোলাকৃতির তাকে আমরা পলিহেড্রন বা পলিড্রেন কাঠামো বলি। এটা জাস্ট মাথায় রাখো। দণ্ডাকৃতিরকে আরেকটা ভাষায় বলা হয় হেলিক্স, আর গোলাকৃতিকে বলা হয় হচ্ছে পলিহেড্রন বা পলিড্রন কাঠামো, ঠিক আছে। এরপর ক্যাপসিডের ভিতরে আবার পিচ্চি 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 পিচ্চি
পিচি কতগুলা সাব ইউনিট থাকে, ঠিক আছে। এই ছোট্ট ছোট্ট সাব ইউনিটকে বলা হয় হচ্ছে ক্যাপসোমিয়ার। এবং এই ক্যাপসোমিয়ারের সংখ্যাও কিন্তু এক একটা ভাইরাস ভেদে বিভিন্ন হতে পারে। যেমন যেটা 8 ন্যানোমিটারের ভাইরাস সেখানে যতগুলো থাকবে, যে 300 ন্যানোমিটারের ভাইরাস তার মধ্যে নিশ্চয়ই আরো বেশি থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে কখনো কখনো দেখা যায় যে এদের এখানে এরকম কাটা কাটা থাকে, কাটা কাটা থাকতেও পারে, ঠিক আছে। কখনো কখনো ভাইরাসের মধ্যে এরকম কাটা কাটা থাকতে পারে। তো আমরা যখন ছোট ছিলাম আমাদের স্কুলের অনেক ছেলে হচ্ছে এরকম চুলে কি করতো, চুলটাকে সজারুর কাটার মতো বানায় আসতো জেল দিয়ে, সেটাকে বলা হয়তো স্পাইক করা। সো এখান থেকে মাথায় রাখবা, ছেলেরা স্পাইক করে চুলকে যেরকম কাটা কাটা বানায়, ঠিক তেমনিভাবে এর মধ্যে যে সজারুর কাটার মতো থাকে সেটাকেও বলা হয় হচ্ছে কি স্পাইক। কন্টক মানে কাটা, ঠিক আছে। তোমাদের মধ্যে অনেকে থাকে যে তোমরা বাংলা ভাষাও বুঝো না, তোমরা জিজ্ঞেস করো আপু এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি, কিন্তু এটা শুদ্ধ বাংলা ভাষায় লেখা। তো যারা জিজ্ঞেস করছো কণ্টকিত মানে কি, কণ্টকিত মানে কাটাময়, কাটার মতো, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার কিনা বলো তো। আমি যেটুকু যখন পড়াবো তোমরা এক একটা পেজ যখন উল্টাবো তখনই সাথে সাথে বলে ফেলবো আপু ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এরপর হচ্ছে এনভেলাপ। একটা জিনিস একটু বলে রাখি, একটা ভাইরাসের মধ্যে কেন্দ্রীয় বস্তু এবং হচ্ছে এই ক্যাপসিড, এই দুইটা মাস্ট থাকবে। মানে একটা যদি স্বাভাবিক ভাইরাস হয় এই দুইটা সে থাকবে। কখনো কখনো এই ক্যাপসিড এবং নিউক্লিক অ্যাসিড ছাড়াও বাইরে এক্সট্রা একটা আবরণ থাকে। তার মানে হচ্ছে ধরো এটা তোমার নিউক্লিক অ্যাসিড, এটা তোমার হচ্ছে ক্যাপসিড, এটার বাইরে আবার আরেকটা আবরণ আছে। তো বিষয়টা হয়ে গেছে এরকম যে তুমি চিঠি পাঠাচ্ছ, চিঠিটা একটা খামে ভরে দিলা, তো এইটাকে তখন আমরা জানি খাম ইংলিশ কি, খাম ইংলিশ এনভেলাপ। তাহলে এই ক্যাপসিডের বাইরে যখন আরো একটা আবরণ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে এনভেলাপ। সেটা কতটুকু হয়, 10 থেকে 15 ন্যানোমিটার পুরু হতে পারে। এখন তোমাদের মাথায় এরকম প্রশ্ন আসতে পারে যে কার কার এনভেলাপ আছে। আমি বলতাম এইভাবে, HIV, হারপিস, ইনফ্লুয়েঞ্জা, HIV এবং করোনা, ঠিক আছে। এই ভাইরাসগুলোর মধ্যে তোমার হচ্ছে এনভেলাপ থাকে, আর মোটামুটি অন্যান্য ভাইরাসের মধ্যে এনভেলাপ থাকে না। সো এই ফিগারটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো তাই না। এই যে কালো কালো দেখা যাচ্ছে, ধরো এটা হচ্ছে সেই নিউক্লিক অ্যাসিডটা আছে, তার বাইরে এটা হচ্ছে কি ক্যাপসিড, এই পিচি 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 পিচিগুলো আবার ক্যাপসোমিয়ার, বাইরে এটা হচ্ছে এনভেলাপ, এবং এনভেলাপের এখানে কাটা 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 এটা হচ্ছে তোমার কি স্পাইক। তাহলে আমরা তার ভৌত গঠনটা অলরেডি পড়ে ফেলেছি। এখন আমরা দেখবো হচ্ছে তার রাসায়নিক গঠনটা কেমন। তাহলে রাসায়নিক গঠনটা তো আমরা বলেই ফেলেছিলাম যে তুমি এর মধ্যে মিলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কেন্দ্রীয় বস্তু, কেন্দ্রীয় বস্তুটা তোমার নিউক্লিক অ্যাসিড হয় ডিএনএ অথবা আরএনএ, এবং বাইরে হচ্ছে একটা প্রোটিন আবরণ যাকে তোমরা কি বলো, ক্যাপসিড বলো, ঠিক আছে। তাহলে এখানে আমি অলরেডি বলেই ফেলেছিলাম যে এখানে কেন্দ্রীয় বস্তু হিসেবে হয় ডিএনএ অথবা আরএনএ থাকবে, দুইটা কখনোই একসাথে অবস্থান করবে না। মাথায় রাখো ম্যাক্সিমাম উদ্ভিদ ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস এবং ম্যাক্সিমাম প্রাণী ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস, কিন্তু এদের কিন্তু এক্সেপশনও আছে। এক্সেপশনগুলো আমরা হচ্ছে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য যখন পড়াবো তখন হচ্ছে দেখাই দিব। এরপর হচ্ছে প্রোটিনের কথাটা বলে ফেলেছিলাম যে প্রোটিনটা মেইনলি হচ্ছে নিষ্ক্রিয় থাকে, মানে প্রোটিনটা এমনি একটা জড় উপাদান, সে নিষ্ক্রিয় থাকে, বাট তার ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সে একটা প্রোটেক্টিভ, মানে নিউক্লিক অ্যাসিডই তো তার মেইন, সেই নিউক্লিক অ্যাসিডটাকে হচ্ছে কি করে, রক্ষা করে, এবং সে পোষক দেহের সংক্রমণে হেল্প করে। ধরো কখনো কখনো এর মধ্যে এরকম স্পাইক আছে, সে তো আটকাইতে হেল্প করবে, ঠিক আছে। এর পাশাপাশি এই কাটাটাতে এইসব জিনিসপত্র হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে, এবং এ হচ্ছে তোমার হাঁচি কাশির উদ্রেক ঘটায়। মানে তুমি জাস্ট চিন্তা করো, একটা বস্তু যখন তোমার নাকের ভিতর দিয়ে ভিতরে ঢুকবে তুমি কি করবা, স্বাভাবিকভাবেই তো তোমার এসব কাটা কাটাগুলো গায়ে লাগবে, তুমি কি করবা, হাঁচি দিবা, ঠিক আছে। সেটা প্রশ্ন আসে যে হাঁচি কাশির উদ্রেক কে ঘটায়, এই ক্যাপসিডটা হচ্ছে হাঁচি কাশির উদ্রেক ঘটায়। আর বহিস্থ আবরণের কথা তো আমি অলরেডি বলেই ফেলেছিলাম যে একটা এক্সট্রা আবরণ থাকতেই পারে, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জাতে থাকে, হারপিসে থাকে, এইচআইভিতে থাকে এবং করোনাতে থাকে। এবং সেটা কি দিয়ে তৈরি, সেটা হচ্ছে লিপিড দিয়ে তৈরি, শর্করা দিয়ে বা স্নেহজাতীয় পদার্থ দিয়ে থাকতে পারে। তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারো আপু লিপোপ্রোটিন কি, লিপোপ্রোটিন কি, নাম বায়োলজির সবকিছু তুমি নাম দেখেই বুঝবা। লিপোপ্রোটিন মানে হচ্ছে এমন একটা লিপিড যেটা প্রোটিন এবং লিপিডের সমন্বয়ে তৈরি। এবং একটা জিনিস একটু বলে ফেলি, আমরা বলেছিলাম যে ক্যাপসিডের যে ছোট ছোট একক তাকে বলা হয় ক্যাপসোমিয়ার, ঠিক তেমনিভাবে এরও কিন্তু একক থাকে, সেই এককটাকে বলা হয় হচ্ছে পেপলোমিয়ার। তো ক্যাপসোমিয়ার হচ্ছে তোমার ক্যাপসিডের একক, আর পেপলোমিয়ার হচ্ছে তোমার এনভেলাপের একক।
এবং যে ভাইরাসের মধ্যে তোমার কি থাকে, এই আবরণটা থাকে, যে এনভেলাপটা থাকে, তাকে বলা হয় হচ্ছে লিপোভাইরাস। সো তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে নিচের কোনটি লিপোভাইরাস, তাহলে তোমার মনে রাখতে হবে এইচআইভি, হার্পিস, ইনফ্লুয়েঞ্জা, করোনা, এই চারটার মধ্যে যদি আসে এই চারটাই তোমার লিপোভাইরাস হবে, আর বাকিগুলো লিপোভাইরাস হবে না, বাকিগুলো হবে নগ্নোভাইরাস। আচ্ছা, এই এনজাইমটাও কিন্তু এক্সট্রা, মানে সে সবার থাকবে না, কারো কারো এক্সট্রা থাকতে পারে। যেমন ব্যাকটেরিওফাজ, যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তার লাইসোজাইম এনজাইম থাকতে পারে, যে ইনফ্লুয়েঞ্জা তার হচ্ছে নিউরামিনিডেজ এনজাইম থাকতে পারে, এইচআইভিতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকতে পারে, মানে এইগুলো হচ্ছে তার বিশেষ বিশেষ কাজ। সো এটা তোমার কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কিন্তু পড়া প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তোমরা আমাকে একটু বলে ফেলো এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়েছি, আমরা মেইনলি কি কি টপিক কভার দিলাম? আমরা প্রথমে হচ্ছে ভাইরাসের আবিষ্কারগুলো পড়ে ফেলেছি, যেটা এমসিকিউতে আসে। ভাইরাসের স্ট্রাকচারটা দেখে ফেলেছি, যেটা গতে আসে এবং এখান থেকে এমসিকিউ আসে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাসের জীব এবং জড় বৈশিষ্ট্য পড়ে ফেলেছি। এর মাঝখানে আমরা ভাইরাসের আকৃতি কেমন, ভাইরাস কোথায় থাকে, ভাইরাসের আকার আকৃতি কেমন, গঠন কেমন, ঠিক আছে, অনেক কিছুই আমরা দেখে ফেলেছি, সাইজ কেমন। সো এখন আমরা হচ্ছে একটু এমসিকিউ দেখবো। সো সবাই আমাকে একটু বলে ফেলো এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়েছিলাম সব কিছু আমাদের ক্লিয়ার কিনা, ঠিক আছে? একটু জানিয়ে দাও। আমরা এখন এখান থেকে কিছু প্রশ্ন দেখবো যে পরীক্ষায় আসলে কেমন প্রশ্ন থাকে। সো এই জিনিসটা দেখো, এগুলো কিন্তু একটা বোর্ড প্রশ্ন। এখানে ও দিয়ে বলেছে অতি আণুবীক্ষণিক অকোষীয়, আর পি হচ্ছে আণুবীক্ষণিক আদিকোষীয়। সো তোমাদের সৃজনশীল প্রশ্ন আসলে সর্বপ্রথম টাস্ক হচ্ছে প্রশ্ন ধরতে পারা, এখানে আসলে কি চেয়েছে। তাহলে দেখো এখানে ও কে আর পি কে, সো বুঝতেই পারছো অতি আণুবীক্ষণিক হচ্ছে এতক্ষণ ধরে যাকে পড়লাম আমরা ভাইরাস, তাই না? তাহলে বাকিজন কে? বাকিজন হচ্ছে তোমার ব্যাকটেরিয়া। আচ্ছা, এরপর হচ্ছে তোমার প্রশ্ন আসছে ব্যাকটেরিওফাজ কি। এই ব্যাকটেরিওফাজ কি, এটা আমরা হচ্ছে লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র পড়ার সময় পড়বো, মানে যে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে খায় ফেলে, ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, সেটা ব্যাকটেরিওফাজ। সাইজন কি, এটা আমরা ম্যালেরিয়া পড়ার সময় পড়বো, এখন এটা নিয়ে মাথা ঘামাইতে হবে না। এরপর দেখো উদ্দীপকের ও এর গঠন বর্ণনা করো। দেখো আমি অলরেডি তোমাকে বলে ফেলেছিলাম যে ভাইরাসের গঠন তোমার কিসে আসে? গতে আসে। সেই গঠনটা তুমি ভৌত গঠন, রাসায়নিক গঠন হিসেবে ব্যাখ্যা করবা, প্লাস যে কোনো গঠন যখন বলবে ওই সুন্দর চিত্রটা এঁকে দিবা, যে মাঝখানে তুমি নিউক্লিক অ্যাসিড দেখাবা, এরপর হচ্ছে ক্যাপসিড দেখাবা, এনভেলাপ দেখাবা, স্পাইক দেখাবা, একদম সহজ ছবি। কেউ যদি বলে যে তোমার ভাইরাসের চিত্র আঁকতে কতক্ষণ লাগবে, আমি বলবো আমার 10 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে? এরপর আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়ার ব্যবহার। সো বুঝতেই পারছো আমাদের কিন্তু ভাইরাস থেকে অনেক প্রশ্ন আসে। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমরা কিছু এমসিকিউ সলভ করব। সো তোমরা হচ্ছে এমসিকিউ গুলা সবাই পরীক্ষা মানে কমেন্টে জানাও, ঠিক আছে? এই যে দেখো, এটা কিন্তু পরীক্ষায় আসছে, অনেকগুলা পরীক্ষায় আসে, যদিও এখানে বোর্ডগুলো দেওয়া হয় নাই। কোন বিজ্ঞানী টিএমভি কে তামাক পাতা থেকে কেলাসন প্রক্রিয়ায় পৃথক করেন? সো আমরা অলরেডি প্রত্যেকটা বিজ্ঞানী কে কি করেছে, অ্যাডলফ মায়ার কি করেছে সেটা জানি, আইভানোভস্কি কি করেছেন, বোদেনের কথা এখনো জানি না, তাই না? স্ট্যানলি কি করেছিল? স্ট্যানলি হচ্ছে তামাক পাতা থেকে পৃথক করেছিল, তাই না? 1 টন তামাক পাতা থেকে মাত্র 1 চামচ। ভাইরাসের গঠনে কোন জোড়াটি সঠিক? ঠিক আছে, এইটাও তোমার অনেকগুলা বোর্ড পরীক্ষায় আসছে, এটাও তোমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। সো দেখো, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, দুইটাই তো প্রোটিন না। শর্করা অ্যামাইনো অ্যাসিড হয় না, শর্করা নিউক্লিক অ্যাসিড হয় না, এখানে হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এ। এই প্রশ্নটা এত সহজ, বাট অনেকে ঠুস করে এটাও ভুল লাগায় ফেলে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? খেয়াল করো, বাধ্যতামূলক পরজীবী, ট্রু। পোষক দেহে বংশবৃদ্ধিতে সক্ষম, ট্রু। নিউক্লিক অ্যাসিড থাকে, ট্রু। এক কোষ বিশিষ্ট, খেয়াল করো ভাইরাস তো অকোষীয়, সো সেই কখনো এক কোষ বিশিষ্ট হবে না। সো এখন আমাকে একটু বলে ফেলো সবাই, আজকের ক্লাসে আমরা যে পড়েছি ভাইরাস কাকে বলে, ভাইরাস কিভাবে আবিষ্কৃত হয়েছে, ভাইরাস দেখতে কেমন, তার আকার আকৃতি কেমন, এবং তার গঠন কি, জীব বৈশিষ্ট্য কি, জড় বৈশিষ্ট্য কি, সবকিছু আমরা পড়েছি, মানে একটা বেসিক আইডিয়া পেয়েছি। সবাই আমাকে একটু বলো ক্লাস কেমন লেগেছে, সবার সবকিছু ক্লিয়ার কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে সব প্রশ্ন আমাকে এখানে কমেন্টে জানিয়ে দাও, আমি ইনশাআল্লাহ অ্যান্সার করে দিব। সো সবাই একটু ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, এবং আমাদের 10 মিনিট স্কুলের সাথে থাকো। সো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।